শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সৈয়দা তাহরিমা দিদার, হিসাব বিজ্ঞান প্রভাষক, চট্টগ্রাম জেলা কলেজ। আজ আমরা পড়ব এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে। দেখি আমরা কিছু চিত্র দেখি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ডিপার্টমেন্টাল শপে বিভিন্ন রকম শ্যাম্পু বলো, তারপরে তেল বলো, ফেস ওয়াশ বলো, বিভিন্ন আইটেমগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। এরপরের স্লাইডে দেখো একটা লাইব্রেরির মধ্যেও আলাদা আলাদা করে বিভিন্ন বইগুলো সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে সবজি ডিপার্টমেন্টাল স্টোর। সবজিতে দেখো এখানে টমেটো বলো, বেগুন বলো, তারপরে ক্যাপসিকাম বলো, শসা আছে, সব সবজিগুলো আলাদাভাবে সাজিয়ে রেখেছে। দেখো একইভাবে আমরা দেখছি ওষুধের দোকানও আলাদা আলাদাভাবে সুন্দর করে বিভিন্ন ওষুধগুলো সাজিয়ে রেখেছে। এখন দেখি বলো, আমরা কোনো প্রতিষ্ঠানের লেনদেন সমূহ জাবেদায় যখন আমরা লিপিবদ্ধ করি, লিপিবদ্ধ করার পরে পাকাপাকিভাবে কোন বইতে লেখা হয়? তোমরা নিশ্চয়ই সবাই বলবে যা খতিয়ানে লেখা হয়। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হলো হিসাবের বই সমূহের মধ্যে খতিয়ান নিয়ে আমরা আলোচনা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাঠ শেষে খতিয়ানের সংজ্ঞা বলতে পারবে, খতিয়ানের ছক অঙ্কন করতে পারবে, খতিয়ান প্রস্তুত করতে পারবে। এখন আমরা খতিয়ানের সংজ্ঞাটা একটু জেনে নিই। কারবারি লেনদেন সমূহকে শ্রেণীবিন্যাস করে পৃথক পৃথক শিরোনামের অধীনে সংক্ষিপ্তকারে স্থায়ীভাবে হিসাবের যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। শিক্ষার্থী বন্ধুরা দেখো ভালো করে, কারবারি লেনদেন সমূহকে আমরা ফার্স্টে কি করব? শ্রেণীবিন্যাস করে পৃথক পৃথক শিরোনামের অধীনে সংক্ষিপ্তভাবে স্থায়ীভাবে হিসাবে যে বইতে লেখা হয় তাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি খতিয়ান। খতিয়ানকে আমরা বিভিন্ন নামে অভিহিত করতে পারি। দেখো খতিয়ানের প্রতিটি হিসাব শিরোনামকে আমরা কি বলি? ফার্স্টে হিসাব বলা হয়। খতিয়ানকে কি বলতে পারি? চূড়ান্ত বই, কারণ এটা জাবেদায়ের থেকে আমরা খতিয়ানে পাকাপাকিভাবে লেখা হয় বলে একে খতিয়ানকে কি বলি? চূড়ান্ত হিসাবে চূড়ান্ত বই বলা হয়, পাকা বই বলা হয়, প্রধান বই বলা হয়, সব বইয়ের রাজা বলা হয়, আর লেনদেনের স্থায়ী ভান্ডার নামে আমরা ডাকতে পারি। খতিয়ানের ছক দুই রকমের, একটা হচ্ছে সনাতন পদ্ধতি বা টি ছক, আর এটা হচ্ছে আধুনিক পদ্ধতি বা চলমান জেড ছক। সনাতন পদ্ধতিতে আমাদের মোট 8টি ঘর, ডেবিট দিকে 4টি ঘর আর ক্রেডিট দিকেও 4টি ঘর, মোট 8টি ঘর। 8টি ঘরের বাম দিকে থাকবে আমাদের ডেবিট আর ডান দিকে থাকবে আমাদের ক্রেডিট। এখন দেখো তারিখ, হিসাবের নাম, রেফারেন্স, টাকা ডেবিট দিকে, ক্রেডিট দিকে একইভাবে তারিখ, হিসাবের নাম, রেফারেন্স, টাকা। তাহলে মোট কয়টি ঘর হলো? মোট আমাদের হলো 8টি ঘর। এখন দেখো আমাদের আধুনিক পদ্ধতি বা চলমান জেড ছকে কয়টি ঘর? সেখানে হবে আমাদের মোট 60টি ঘর। দেখো তারিখ, হিসাবের নাম, রেফারেন্স শুধু একবার লিখবো, আমরা দুইবার লিখবো না, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জেড ব্যালেন্সের মধ্যে আমরা দুইটা ঘরকে একসাথে দেখাবো, ডেবিট জেড, ক্রেডিট জেড। তাহলে মোট কয়টি ঘর হলো? 60টি ঘর। 1 2 3 4 5 6 7। বুঝা গেছে? চলমান জেড ছকে আমাদের 60টি ঘর হবে আর টি ছকে আমাদের হবে 8টি ঘর। এখন আমরা একটা অঙ্ক করব। দেখো অঙ্কের মধ্যে আমাদের এখানে কি আছে? 2020 সালের মার্চ মাসের 1 তারিখ জনাব শাহিন নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ের অন্যান্য লেনদেন সমূহ হলো নিম্নরূপ। মার্চ 2 আসবাবপত্র ক্রয় করেছে কত? 20,000 টাকা। মার্চ 3 পণ্য বাকিটা ক্রয় করেছে 30,000 টাকা। মার্চ 5 পণ্য বিক্রয় করেছে 25,000 টাকা। মার্চ 8 বহি ফেরত 2,000 টাকা। মার্চ 12 পাওনাদারদেরকে পরিশোধ করেছে 10,000 টাকা। মার্চ 18 ব্যাংকে হিসাব খোলা হলো 15,000 টাকা।
মার্চ 22 পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি হয়েছে 8,000 টাকা। মার্চ 25 শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় করেছে 6,000 টাকা। মার্চ 28 কর্মচারীদের বেতন পরিশোধ করেছে 5,000 টাকা। দেখো আমাদের কি করতে হবে, উপযুক্ত লেনদেনের সমূহ থেকে জাবেদা দাখিলা প্রদান করে খতিয়ানে স্থানান্তর করো। আমাদের প্রশ্ন থেকে আমরা যদি জাবেদা করে ফেলতে পারি তাহলে আমাদের খতিয়ান তৈরি করাটা খুব সহজ হবে। তাহলে আমরা এই লেনদেন থেকে প্রথমে কি দেব, আমরা জাবেদায় প্রথমে স্থানান্তর করব। এই প্রথমে দেখো 2020 সালে মার্চ মাসের 1 তারিখ জনাব শাহিদ নগদ 1,000 টাকা নিয়ে 1 লক্ষ টাকা নিয়ে কি করেছে, ব্যবসা শুরু করলো। তাহলে আমাদের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মার্চ 2 আসবাবপত্র ক্রয় করেছে কত, 20,000 টাকা। তাহলে কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা যেহেতু স্থায়ী সম্পত্তি, আসবাবপত্রটা স্থায়ী সম্পত্তি, তাহলে আমরা এটা ক্রয় দেখাবো না, আমরা দেখাবো আসবাবপত্র হিসাবে। পণ্য বাকিতে ক্রয় করেছে কত টাকা, বাকিতে যখন করেছে এটা পাওনাদারদের সাথে সম্পর্ক, এখানে নগদান আসবে না, বাকিতে বললে পাওনাদার। তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট 30,000 টাকা। মার্চের 5 তারিখ করেছে পণ্য বিক্রয় করেছে 25,000 টাকা। তাহলে কি করব, আমরা পণ্য বিক্রয় করলে কার সাথে সম্পর্ক, নগদের সাথে সম্পর্ক, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মার্চের 8 তারিখ বহি ফেরত, আমরা ক্রয় করেছি সেটা আমরা বাইরে ফেরত দিচ্ছি, তাহলে হবে বহি ফেরত। যেহেতু ক্রয় ডেবিট, তাহলে ক্রয় ফেরত হবে কি, ক্রেডিট। তাহলে হবে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, বহি ফেরত হিসাব ক্রেডিট। মার্চের 12 তারিখ করেছে ওরা পাওনাদারকে আমি পরিশোধ করেছি, পাওনাদারকে পরিশোধ করলে আমার কি হবে, নগদ টাকা চলে যাবে। তাহলে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মার্চের 18 তারিখ ব্যাংকে আমার হিসাব খোলা হলো, ব্যাংকে আমার হিসাব খোলা হলে আমি ব্যাংকে টাকাটা দিচ্ছি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আমার টাকাটা ব্যাংকে চলে গেলে নগদান হিসাব ক্রেডিট। মার্চের 22 তারিখ দেখো পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, আমি পণ্যটা বিক্রি করেছি, আমি চেক পেয়েছি, চেক পেলে তাহলে ব্যাংকের সাথে সম্পর্ক, ব্যাংক হিসাব ডেবিট, তাহলে পণ্য বিক্রয় করেছি, বিক্রয় হিসাব ক্রেডিট। মার্চের 25 শফিকের নিকট হতে চেক মারফত ক্রয়, আমি চেক দিয়ে ক্রয় করেছি, তাহলে দেখো ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কর্মচারীকে বেতন পরিশোধ করেছি 5,000 টাকা। কর্মচারীকে বেতন পরিশোধ করা হলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে বুঝিয়ে দিলাম, এটা আমরা দেখো জাবেদায় স্থানান্তর করে দেখো, একইভাবে দেখো মার্চ যেটা বলেছি, মার্চের 20 তারিখ নগদান হিসাব ডেবিট করেছি, মূলধন হিসাব ক্রেডিট। মার্চের 2 তারিখে আমরা আসবাবপত্র ক্রয় করেছিলাম, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মার্চের 3 তারিখ আমি বাকিতে কি করেছিলাম, ক্রয় করেছিলাম, ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। মার্চের 5 তারিখ করেছি বিক্রয় করেছি নগদে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মার্চের 8 তারিখ করেছি ক্রয় ফেরত দিয়েছি, তাহলে বহি ফেরত, যেহেতু ডেবিট বলেছি, বহি ফেরত কি হবে, ক্রয় ফেরত বা বহি ফেরত হবে ক্রেডিট, তাহলে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, বহি ফেরত হিসাব ক্রেডিট। মার্চের 12 তারিখ আমি কি করেছি, পাওনাদারকে পরিশোধ করেছি, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মার্চের 20 তারিখে কি হলো, হিসাব খোলা হলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মার্চের 22 তারিখ করেছি কি, ব্যাংক চেক মারফত বিক্রয় করেছি, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে 25 তারিখে করেছিলাম ক্রয় করেছি, চেক আমি টাকাটা পেয়েছি ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর নগদের টাকাটা পেয়েছি, বেতনটা পরিশোধ করেছি নগদে, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা ভুলে 5 তারিখটা দুইবারই শিখেছে। এখন দেখো আমাদের যোগটা করতে হবে, যোগ করে হবে 2,21,000 টাকা। এটা মোটটা দেখিয়ে এখান থেকে আমরা আমরা যে অনেকগুলা জাবেদা করেছি, কি কি পেয়েছি দেখো তোমরা, নগদান হিসাবে একটা হিসাব পেয়েছি, মূলধন পেয়েছি, আসবাবপত্র পেয়েছি, ক্রয় পেয়েছি, বিবিধ পাওনাদার পেয়েছি, তারপরে বিক্রয় পেয়েছি, বই ফেরত পেয়েছি, এভাবে ব্যাংক পেয়েছি। এভাবে আমরা কি করব, হিসাবগুলো বের করব, এই জন্য আমি জাবেদাটা করতে হয়েছে আমাদের।
দেখো আমি তাই এটা বের করে কয়টা হিসাব করতে হবে এটা আমরা তালিকার মাধ্যমে করলে আমাদের খতিয়ানে কোনো ভুল হবে না। দেখো আমাদের কয়টা হিসাব পেয়েছি, আমরা 9টা হিসাব পেয়েছি। 9টা হিসাবের মধ্যে নগদান আছে, মূলধন আছে, আসবাবপত্র হিসাব আছে, ক্রয় হিসাব পেয়েছি, বিবিধ পাওনাদার হিসাব, বিক্রয় হিসাব, বই ফেরত, ব্যাংক হিসাব আর বেতন হিসাব। এখন আমরা চলে যাব খতিয়ান তৈরি করব। আজকে আমরা খতিয়ানটা করব টি ছকে। এই যে আমরা প্রথমে আমরা কি করব, যখন আমরা নগদান হিসাবের খতিয়ানটা করব তখন এখানে কখনো নগদান হিসাবটা আসবে না। নগদান হিসাবের বইতে নগদান হিসাবটা আসবে না, তার বিপরীতে যেটা থাকবে সেটা আসবে। দেখো মার্চের 1 তারিখ ছিল আমাদের জাবেদাটা ছিল নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমি খতিয়ান যখন করব নগদের বিপরীতটা আমি নগদান হিসাবে দেখাবো। নগদানের ছিল ডেবিট, তাহলে মূলধন হিসাবটা ডেবিট দিকে দেখাবো। এরপরে ছিল মার্চের 5 তারিখ ছিল নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাবটা তাও একইভাবে আমার নগদ ডেবিট ছিল, বিক্রয় ক্রেডিট ছিল, কিন্তু আমি যখন নগদান হিসাবে আমি দেখাবো হিসাবটা তখন আমি বিক্রয় হিসাবটা ডেবিট দেখাবো। এরপরে এখানে ডেবিট দিকে আর কিছু নাই। এরপরে চলে যাব আমি ক্রেডিট দিকে কি কি আছে। দেখো ক্রেডিট দিকে মার্চের 2 তারিখ আমার ছিল আসবাবপত্র হিসাব ডেবিট ছিল, নগদান হিসাব ক্রেডিট ছিল। তাহলে নগদান হিসাব ক্রেডিটের জায়গায় আসবাবপত্র হিসাব ক্রেডিট দেখাবো 20,000 টাকা। মার্চের 12 তারিখ ছিল পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে একইভাবে আমি নগদান হিসাবের বিপরীতটা নগদান হিসাবে দেখাবো। ক্রেডিট ছিল নগদান হিসাব, তাহলে পাওনাদার হিসাব ছিল ডেবিট, ক্রেডিট দিকে দেখিয়েছি 10,000 টাকা। মার্চের 18 তারিখ ছিল কি ছিল, নগদান হিসাব ডেবিট ছিল, ব্যাংক হিসাব ডেবিট ছিল, নগদান হিসাব ছিল ক্রেডিট। তাহলে আমি মার্চের 18 তারিখ কি করব, ব্যাংক হিসাবকে ক্রেডিট দেখাবো। মার্চের 28 তারিখ ছিল বেতন হিসাব, বেতন দিয়েছি, তাহলে বেতন হিসাব ডেবিট ছিল, নগদান হিসাব ক্রেডিট ছিল 5,000 টাকা। এরপরে আমরা দেখব ব্যালেন্স শিটটা কিভাবে আনবো। আমরা প্রথমে একটু জায়গা খালি রেখে দুটো সাইড যোগ করে নিব। এখানে দেখতেছি আমরা ডেবিটটা বড়, ডেবিট সাইডে আছে 1,25,000 টাকা, আর এখানে ছিল 20, 30, 40, 50,000 টাকা ছিল। তাহলে 1,25,000 থেকে 50 বাদ দিলে থাকবে আর 75,000 টাকা। ব্যালেন্স সিডি হচ্ছে ক্রেডিট ডাউনকে কি করব, এটা দুটো সাইড যোগ করার জন্য আমি ব্যালেন্স সিডি দিয়ে ক্রেডিট ডাউন করব 75,000 টাকা। এই যে মার্চের 31 তারিখ ব্যালেন্স সিডিটা হয়ে যাবে, এপ্রিলের 1 তারিখে ব্যালেন্স বিডি ব্রট ডাউন, ব্যালেন্স বিডিটা হয়ে যাবে, এই 75,000 টাকাটা হয়ে যাবে এপ্রিল 1 তারিখে ব্যালেন্স বিডি 75,000 টাকা। আশা করি সবাই নগদান হিসাবটা বুঝেছো। এরপরে চলে যাব আমরা একইভাবে মূলধন হিসাবে আমরা দেখছি একটা হিসাব ছিল শুধু প্রথম তারিখ মার্চের 1 তারিখ, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। একইভাবে আমরা মূলধন হিসাব যখন করছি আমরা মূলধন হিসাবের বিপরীতটা আমরা মূলধন হিসাবে দেখাবো। মূলধন হিসাব যেহেতু ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাবটা চলে যাবে কোথায়, মূলধন হিসাবে 1,00,000 টাকা। এখানে আর কোনো হিসাব নেই, আমরা দুটো সাইড যোগ করে দেখতেছি। ক্রেডিট দিকে 1,00,000 টাকা, এটা এইভাবে ডেবিট দিকে ব্যালেন্স সিট দিয়ে ক্রেডিট ডাউন দিয়ে কি করব, 1,00,000 টাকা মিলিয়ে দিয়ে এপ্রিল 1 তারিখ কি করব, ব্যালেন্স বিডিটা নিয়ে আসবো। এপ্রিল 1 তারিখে নিয়ে নিচে দেখাবো। এখানে ডবল দুইটা জেড দিব না, ব্যালেন্স বিডিতে দিব না, কিন্তু যোগের নিচে আমরা দুইটা জেড দিতে হবে। এরপরে একইভাবে আমরা আসতে পারি আসবাবপত্র হিসাব করি। আসবাবপত্র হিসাবে একটা শুধু জাবেদা ছিল মার্চের 2 তারিখ, এটা ছিল আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র ক্রয় করা হয়েছিল। তাহলে একইভাবে আমরা ডেবিট দিকে কি করব, আসবাবপত্র হিসাবের জায়গায় কি লিখব, নগদান হিসাবে 20,000 টাকা লিখব। এখানে আর কোনো হিসাব নাই, আমরা ব্যালেন্স সিডি দিয়ে দুটো সাইড মিলিয়ে দিব, যোগ করে দেখতেছি ব্যালেন্স সিডিটা ক্রেডিট দিকে যাবে। আবার একইভাবে এপ্রিল 1 তারিখ চলে যাবে ব্যালেন্স বিডিটা ডেবিট দিকে আমরা বসিয়ে দিব। এরপর দেখো একইভাবে ক্রয় হিসাবে দেখতেছি আমরা ডেবিট দিকে দুইটা হিসাব ছিল, জাবেদা ছিল। মার্চের 3 তারিখ ছিল কি ছিল, ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাবের দিকে আমরা ডেবিট দিকে লিখবো, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট ছিল, সেটা ডেবিট দিকে চলে আসবে 30,000 টাকা। আর এটা ছিল ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে চেক মারফত বিক্রয় ক্রয়টা আমরা কি করব, ব্যাংকেরটা ক্রেডিট ছিল, আমরা ডেবিট দিকে ক্রয় হিসাবের দিকে দেখাবো।
একইভাবে আমরা দুদিকে যোগ করে দেখতেছি ডেবিটের যে ব্যালেন্সটা বড় 36,000 টাকা দিলাম, ক্রেডিটে কোনো হিসাব ছিল না, তাই ক্রেডিট ডাউন দিয়ে আমরা 36,000 টাকা ক্রেডিট দিকে দেখিয়ে এইটা 31 তারিখের হিসাবটা আমরা 1 তারিখে ব্যালেন্স বিডি দিয়ে নিয়ে আসব ডেবিট দিকে। একইভাবে আমরা পাওনাদার হিসাব করব। পাওনাদার হিসাবে দেখতেছি ডেবিট দিকে 3টা জাবেদা ছিল, মার্চের 8 তারিখ 12 তারিখ, না 2টা জাবেদা ছিল, সরি, মার্চের 8 তারিখ আর 12 তারিখ, আর ক্রেডিট দিকে ছিল একটা জাবেদা। তো যোগ করে দেখতেছি ডেবিট দিকে ক্রেডিট দিকে আমার কি আছে, ক্রেডিট দিকে আমার বড় আছে 30,000 টাকা ক্রয় হিসাব ছিল, তাহলে আমার ব্যালেন্স সিডিটা 18,000, এটা যোগ করার পর দেখতেছি 18,000 টাকা কম আছে ডেবিট দিকে। আমি ব্যালেন্স সিডি দিয়ে 18,000 টাকা দিয়ে যোগ করে দুটোটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে এই 31 তারিখেরটা আবার এপ্রিলের 1 তারিখ ক্রেডিট সাইড চলে আসবে 18,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? এখন আমরা আসতেছি বিক্রয় হিসাবে। বিক্রয় হিসাবে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট দিকে আছে 2টা জাবেদা। মার্চের 5 তারিখ ছিল, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন বিক্রয় হিসাব যেহেতু করতেছি আমরা মার্চের 5 তারিখ ক্রেডিট দিকে কি লিখবো, নগদান হিসাব দিব 25,000 টাকা। আর মার্চের 22 তারিখ ছিল, তাও একইভাবে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 8,000 টাকা। তা যোগ করে দেখছি 33,000 টাকা। এইদিকে ডেবিটে কোনো জাবেদা ছিল না, তাই এটা কি করব, ব্যালেন্স সিরিজ দিয়ে দুটোটা হিসাবকে আমি সমান করে দিব। এরপরে ডেবিট ব্যালেন্স সিডিটা কি হয়ে যাবে, এপ্রিলের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে। আমরা ব্যালেন্স বিডিতে এই 33,000 টাকাটা বের করে নিচে আনলাম বিডি দিয়ে, কিন্তু এখানে কি হয়নি, ডবল জেড হয়নি। এরপরে চলে যাবো বহি ফেরতে। বহি ফেরত হিসাবে ছিল একটা জাবেদা, মার্চের 8 তারিখ আমরা ফেরত দিয়েছিলাম। পাওনাদার হিসাব ডেবিট ছিল, বহি ফেরত ক্রেডিট ছিল, তাহলে একইভাবে বহি ফেরত হিসাব যখন করছি আমার ক্রেডিট দিয়ে কি বসবে, বিবিধ পাওনাদার হিসাব বসবে 2,000 টাকা দিয়ে। এখানে ডেবিটের কোনো জাবেদা ছিল না বলে এখানে কোনো এন্ট্রি হয় না, এখানে ব্যালেন্স সিডি দিয়ে 2,000 টাকা মিলিয়ে দিব। একইভাবে ব্যালেন্স বিডি দিয়ে ক্রেডিট দিকে নিয়ে আসবো। এরপরে দেখো ব্যাংক হিসাবে, দেখো ডেবিট দিকে 2টা ছিল জাবেদা আসতেছে। ডেবিট দিকে মার্চের 5 তারিখ, এটা দেখো ক্রেডিট দিকে কি ছিল, ক্রয় হিসাব ডেবিট ছিল, ব্যাংক হিসাব ক্রেডিট 6,000 টাকা। এরপরে 18 তারিখ, দেখো 18 তারিখ ছিল ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর মার্চের 22 তারিখ ছিল বিক্রয়টা ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখছি আমরা আমার ডেবিট ক্রেডিট দিকে আমার ব্যালেন্সটা কম, ক্রয় ছিল 6,000 টাকা, টোটাল 23,000 টাকা করতে হবে। তাহলে ব্যালেন্স সিডি দিয়ে আমি 17,000 টাকা কি করব, যোগফল সমান করে দেব। এই যে 17,000 টাকাটা কি হবে, পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে আসবে। এরপরে বেতন হিসাবে ছিল একটা, মার্চের 28 তারিখ বেতন পরিশোধ করা হলো নগদে, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট দিলাম, ব্যালেন্স সিডি দিয়ে ক্রেডিট সাইডে দেখালাম। এর পরবর্তীতে আসলো কি, ডেবিট দিকে বসালাম। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করে বুঝেছো। একইভাবে আমরা একটা বাড়ির কাজ করতে পারি। বাড়ির কাজ দিচ্ছি, দেখো জনাব জাহিদ 2020 সালে জুন মাসে নগদ 70,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন সমূহ কি কি ছিল, দেখো জুনের 2 ব্যাংকে নগদ জমাদান, ও জমা দিয়েছে 30,000 টাকা। জুন 8 নগদে পণ্য ক্রয় করেছে 25,000 টাকা। জুন 20 চেকে পণ্য বিক্রি করেছে 28,000 টাকা। জুন 26 বেতন পরিশোধ করেছে 15,000 টাকা। জুন 30 ব্যাংক সুদ মঞ্জুর করেছে 1,000 টাকা। একে যে আমরা ফার্স্টে কি দিব, প্রথমে আমি এখানে লিখেছি জনাব জাহিদের খতিয়ান প্রস্তুত করো, কিন্তু তোমরা আগে জাবেদা দিয়ে খতিয়ান করার চেষ্টা করবে, তাহলে আমাদের খতিয়ানটা ভুল হবে না। আর খতিয়ান একটু ভুল হয়ে গেলে আমরা কিন্তু অঙ্কের নাম্বারটা কমে যাবে, পরবর্তীতে আমিলও ভুল হবে, সবগুলা হিসাব ভুল হবে। এজন্য আমাদের জাবেদা থেকে খতিয়ান করার সময় খুব সাবধানে মনোযোগ সহকারে করতে হবে। আশা করি তোমরা বাড়ির কাজটা অবশ্যই সবাই করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ক্লাসটা শেষ করছি।